আপনারা হচ্ছেন বুদ্ধিচিত্তের পক্ষ থেকে এসেছেন, আপনাদের ধন্যবাদ। আপনারা যে বিষয় নিয়ে সেমিনার করবেন সেই বিষয়ের সাথে আমার সরাসরি দ্বিমত আছে, তবু আপনারা দ্বিমতকে জানতে চাচ্ছেন, এই জন্য আপনাদেরকে দ্বিতীয়বার ধন্যবাদ। আপনারা বলতে চাচ্ছেন রুশ বিপ্লব এবং তার পথ চলা মানে বিপর্যয়। বিষয়টা হচ্ছে রুশ বিপ্লব কেটা, এইটা বোধহয় প্রথম নির্ধারণ করার ব্যাপার। এবং বলা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব প্রসঙ্গে তো লেনিন প্রথম বলেননি, অনেকেই সমাজতন্ত্রের কথা বলতেন। তার মধ্যে বৈজ্ঞানিকভাবে পুঁজি এবং পুঁজিবাদ এই দুটোকে ব্যাখ্যা করেন কার্ল মার্কস, তার সহযোগী এঙ্গেলস। তো কার্ল মার্কসের যে গবেষণা এবং তার যে বই পুস্তক, সেখানে কার্ল মার্কস যেটা করেছেন যে প্রথমত পুঁজি হচ্ছে অপরিশোধিত শ্রম। কেন? পুঁজিবাদী সমাজ হচ্ছে একটা বিশাল অসংখ্য বেসুমার পণ্যের সমাজ, অন্যান্য সব সমাজ থেকে একটু তফাৎ। এবং পুঁজিটা উৎপাদন করে কে? পুঁজি হচ্ছে আনপেইড লিবার, মানে হচ্ছে একটি পণ্যের দুটো উপাদান থেকে, একটা ন্যাচারাল রিসোর্স আর হচ্ছে অয়েল লিভার। এই দুটো উপাদানের ন্যাচারাল রিসোর্সের ইউজ ভ্যালু আছে কিন্তু বিনিময় মূল্য নেই, কিন্তু অয়েল লেবারের বিনিময় মূল্য আছে। পণ্যের মালিক কিন্তু পুঁজিপতি নিজে। অতএব পণ্যের মালিক হুজুরদেরকে দেয় মজুরি, যা হচ্ছে তার শ্রমশক্তি উৎপাদনের খরচ। বাকি পণ্য বিক্রি করলে যা তিনি পান তা হচ্ছে তার মালিকানাধীন। এক্ষেত্রে পুঁজিপতিরা দুই ধরনের পুঁজি বিনিয়োগ করেন। এক, স্থায়ী পুঁজি। স্থায়ী পুঁজি মানে হচ্ছে মজুরি ছাড়া যে কোনো পণ্য উৎপাদনে কারখানা, গুদামঘর, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে যে পুঁজিটা বিনিয়োগ করা হয়, সে অস্থায়ী পুঁজির থেকে নতুন উৎপাদিত পণ্যে শুধুমাত্র যেটুকু মূল্য সঞ্চালিত হয়, নিষিদ্ধ হয়, সেই মূল্যেই তৈরি হয়, নতুন কোনো মূল্য ওখানে তৈরি হওয়ার সুযোগ নেই। অতঃপর মজুর যে মূল্যটা তৈরি করেন সেখানে ওটার নতুন মূল্য তৈরি করে। পণ্যটা বিক্রি করলে তিনি মজুরি খাতে যা ব্যয় করলেন এবং স্থায়ী পুঁজির ক্ষেত্রে যা ব্যয় করলেন, এই দুটোকে বিয়োগ করার পরও অবশিষ্ট একটা অংশ থাকে, সেটা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। এবং সেই উদ্বৃত্ত মূল্যরা শ্রমিকরাই উৎপাদন করেন। সেই জন্য এটা হচ্ছে অপরিশোধিত শ্রম অথবা পণ্যের অপরিশোধিত অংশ হচ্ছে পুঁজি। অতএব পুঁজি উৎপাদন করেন শ্রমিক, মজুরি শ্রমিক, আর পণ্যের পুঁজির মালিক হয়ে যান পুঁজিপতি, যেহেতু তিনি শ্রমশক্তিটা ক্রয় করেন। অতএব শ্রমশক্তির মূল্য দিচ্ছেন, শ্রম দ্বারা উৎপাদিত পণ্যের মূল্য নয়। সেই জন্য পুঁজিপতি হচ্ছে একজন শোষক, শ্রমিক হচ্ছে একজন শোষিত। যদিও এই শোষণটা আইনগতভাবে বৈধ, কিন্তু কার্যত ন্যায়ত যুক্তিসঙ্গত নয়। এটা বৈধতা পাইল পুঁজিপতি শ্রেণীর আইনে, কিন্তু এটা ন্যায়সঙ্গত নয়। এরপর পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে একটি বিরোধ পণ্য উৎপাদন অবস্থায় তৈরি হয়। এবারে আমরা যদি দেখি 1300 সালে প্রথম ইটালিতে পুঁজির উদ্ভব ঘটে, কিন্তু ইংল্যান্ড হয়ে যায় শিল্প পুঁজির আদি ভূমি। ফ্রান্স, নেদারল্যান্ড, ওখানেও কারখানা গড়ে উঠে। কিন্তু পুঁজির টিকে থাকার জন্য একটা শর্ত হচ্ছে পুনরুৎপাদন, আরেকটা শর্ত হচ্ছে পুঁজির সঞ্চালন। সঞ্চালন মানে পণ্যের অর্থমূল্যে রূপান্তর এবং অর্থের আবার পণ্য মূল্যে রূপান্তর। এইটা করতে গেলে পুঁজিকে, পণ্যকে বিক্রি হতে হয়। আর এই বিক্রি করতে গেলে জাতীয় সীমান্ত বা ন্যাশনাল বাউন্ডারি ওয়াজ নট এনাফ। সেজন্যই ইউরোপের পুঁজিপতি শ্রেণী অজ্ঞাত পৃথিবী, যেটা পৃথিবীর মানুষ জানত না, সেই পৃথিবীকে বিজয় করে, ঐক্যবদ্ধ করে, আবিষ্কার করে, এবং তারা পৃথিবীতে এর আগের যে অর্থনৈতিক ব্যবস্থা, স্থানীয়, প্রকৃতি নির্ভর, কৃষি ভিত্তিক, খুবই গরিব, দুর্বল যে অর্থনীতি, এবং সে অর্থনৈতিক ব্যবস্থার যারা সুবিধাভোগী, তখনকার সময়ে সামন্ত অধিপতিরা, রাজা বাচ্চারা ওদেরকে পরাজিত করে, এবং ওদেরকে পরাজিত করে সমস্ত দুনিয়ায় তারা পুঁজিতন্ত্র বা একটি পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা তৈরি করে। এইটা হচ্ছে সমস্ত পৃথিবীব্যাপী একটি সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা। এবং এই অর্থনৈতিক ব্যবস্থাকে পরিচালনার জন্য তারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থাও স্থাপন করে, আইন কানুনও তৈরি করে। সেদিক থেকে পুঁজিপতি শ্রেণী মানব জাতির ইতিহাসে অতীতের তুলনায় একটি বিপ্লবী ভূমিকা প্রথম দিকে তারা পালন করে। অতঃপর পুঁজিবাদ, পুঁজি যেহেতু বৈশ্বিক একটি ব্যবস্থা,
বিশ্ব দখল করার আগ পর্যন্ত তার পুঁজির অস্তিত্ব রক্ষার দুটো শর্ত, এক পুনরুৎপাদন, দুই সঞ্চালন। কিন্তু এবার তো দুনিয়া দখল হয়ে গেল, বাজার আর পাওয়া যাচ্ছে না, তাইলে পুঁজি এখানেই সংকটে পড়লেন, এবং সেটা মার্ক্সের জন্মের আগে, এবং বড় ধরনের সংকটে পড়লেন 1815 সালে। সেই সংকটে পড়লে অর্থাৎ পুঁজি উৎপাদন হচ্ছে পণ্য, কিন্তু বিক্রি হচ্ছে না। খুব স্বাভাবিকভাবে পণ্য বিক্রি না হলে পণ্য মালিক, যিনি উৎপাদন করান কারখানা মালিক, তিনি শ্রমিকদের মজুরি দিতে পারেন না, র মেটেরিয়ালসের দাম দিতে পারেন না, ব্যাংকের টাকা শোধ করতে পারেন না, ইউটিলিটি সার্ভিস তিনি পরিশোধ করতে পারেন না বলে সেখানে তাদের মধ্যে সংকট তৈরি হয়। এবং এই সংকটে শ্রমিক যেমন চাকরিচ্যুত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তেমনি পুঁজিপতিদের কেউ কেউ দেউলিয়া হয়ে শ্রমিকে পরিণত হয়। কার্ল মার্কস এটাকে নির্ধারণ করলেন পুঁজিবাদের বৃত্তকালীন অবস্থা এবং সংকট। তারও আগে কার্ল মার্কস দেখলেন পুঁজি সঞ্চালন প্রক্রিয়া এবং পুনরুৎপাদন প্রক্রিয়ায় পুঁজিপতিরাই অনেকে মিলে ক্রেডিট ব্যবস্থা চালু করলেন এবং স্টক এক্সচেঞ্জ চালু করার ভিতর দিয়ে একজন ব্যক্তি পুঁজিপতি তার পুঁজিকে তুলে দিলেন অজ্ঞাত লোকের হাতে। তিনি শেয়ারের মালিক, কিন্তু ওই পুঁজি নিয়ে কে কারখানা করছে, কি করছে তিনি জানেন না, এবং সেখানে অনেক কল কারখানা গড়ে উঠছে। কাজে সেই দিক থেকে যখনই শেয়ার মার্কেট তৈরি করলেন, কার্ল মার্কসের বক্তব্য অনুযায়ী পুঁজিবাদ তার নিজের মধ্যেই পুঁজির ব্যক্তি মালিকানা বিলোপের শর্ত তৈরি করলেন, এবং এটা হচ্ছে পুঁজিবাদী ব্যক্তি মালিকানার মানে কি বলে চূড়ান্ত বিকাশের পরিণতি। আর পুঁজি যখন সংকটে পড়লো তখন পুঁজিপতিরা বিরোধী লিপ্ত হলেন, আর এই লিপ্ত হওয়ার ফলে পুঁজিবাদ বৈশ্বিক একটি ব্যবস্থা ভ্রাতৃত্ব অবস্থায় উপনীত হলেন। সে অবস্থায় তারা কমিউনিস্ট পার্টির ইশতেহার লিখলেন 1847 সালে, প্রকাশিত হলো 1848 সালে। কমিউনিস্ট লীগের নীতিমালায় তারা লিখলেন যে কমিউনিস্ট লীগের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করা। কেন? যে দুনিয়ার পুঁজিপতিরা হচ্ছে শোষক, দুনিয়ার শ্রমিক হচ্ছে শোষিত, দুনিয়ার পুঁজিপতিরা তাদের শ্রমশক্তি ক্রয় করে, আর এই মজুরেরা শ্রমশক্তি বিক্রি করেন। অতঃপর ক্রয় বিক্রয়ের ভিতর দিয়ে সেখানে বৈধভাবে তারা তাদেরকে শোষণ করেন। তবে পুঁজিপতি যিনি শ্রমশক্তি ক্রয় করেন তিনি একা কিন্তু উদ্বৃত্ত মূল্য ভোগ বা ব্যবহার করেন না, তিনি বিনিময়কারীকেও এটা প্রদান করেন। তার রাজনীতিকে যারা সমর্থন করেন নানা স্তরের বুদ্ধিজীবী, তারা হতে পারেন বিভিন্ন পাবলিক থেকে শুরু করে এনজিও, তাদেরকেও তারা কিছু খাজনা দিয়ে থাকেন। এবং প্রধানত রাষ্ট্র, যে রাষ্ট্র পুঁজিবাদের জন্য যে উন্নয়ন প্রক্রিয়া অর্থাৎ সঞ্চালন প্রক্রিয়ার জন্য যে বিষয়গুলি দরকার, সড়ক, রেল, কমিউনিকেশন, এটা যেমন করে, তেমনি পুঁজিবাদী ব্যবস্থাপনার দায়িত্ব যারা গ্রহণ করেন সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু ওই পুঁজি উৎপন্ন থেকে তারা দিয়ে থাকেন, সেটা উদ্বৃত্ত মূল্যের অংশ। যেমন পৃথিবীতে গতবার যে খরচটা হলো সমস্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে টোটাল ওয়ার্ল্ড জিপিডি 29%। এই 29% ওরা দাবি করে বেড়ায় যে ব্যবসায়ীরা ওনারা ট্যাক্স দেন, কর দেন, ভ্যাট দেন। আসলে এই ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ভ্যালুটা উৎপাদন করেন মজুর। অতএব মজুরের উদ্বৃত্ত থেকে নিয়ে অর্থাৎ যে পুঁজির থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যয় দেন। অতঃপর পুঁজিপতি শ্রেণী একা আত্মসাৎকারী না বা পরজীবী না, এই সমস্ত গোষ্ঠীটা নিয়ে একটি পুঁজিপতি শ্রেণীর পরজীবিতার অংশ। পৃথিবীতে যেমন গত বছর 700 কোটি মানুষ, তার মধ্যে 300 কোটি মানুষ হচ্ছে শ্রমশক্তি বিক্রেতা, 10% বিক্রি করতে পারেন এই সরাসরি বেকার, 5% শব্দ বেকার। তারপরও ওই মানুষেরা যে উৎপাদন করেছে সেটা প্রতি মাথা প্রতি হচ্ছে $12,800। কিন্তু গত বছরেই 100 কোটি মানুষ দৈনিক $1 খরচ করতে পারেনি বলে বিশ্বব্যাংকের রিপোর্ট। দৈনিক $2.2 খরচ করতে পারে নাই। এরা কারা? এরা শ্রমিকেরা। অর্থাৎ শ্রমিকেরা শ্রমশক্তি বিক্রি করে আর এরা শ্রমশক্তি ক্রয় করে, এই দুটো হচ্ছে বিরোধ। এবং এই বিরোধে পুঁজিবাদের সংকট তৈরি করেছে পুঁজি নিজে। কারণ পুঁজির অস্তিত্বের সংকট, অস্তিত্ব রক্ষার শর্ত হচ্ছে পুনরুৎপাদন আর সঞ্চালন। যখন পুনরুৎপাদন হয় তখন পণ্য বেশি উৎপাদন হয়, কিন্তু সঞ্চালন করতে না পারলে সে মানে বিক্রি সংকটে পড়ে, বিক্রি সংকটে পড়লে তার উৎপাদন সংকট তৈরি হয়। অতএব পুঁজির অস্তিত্বের সত্ত্বেই পুঁজিবাদের সংকট তৈরি করছে। 1, 2, পুঁজিপতি শ্রেণীর টিকে থাকার অস্তিত্ব রক্ষার শর্ত হচ্ছে উৎপাদন করতে যে সমস্ত হাতিয়ার লাগে, ইনস্ট্রুমেন্ট, সেটা নৈমিত্তিক মানে বৈপ্লবিকীকরণ করা।
এবং সেই বৈপ্লবিকরণের ফলাফল হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তিকে শুরু করে আজকের নেত। এই 3 শর্ত মিলে পুনঃ মন্দা তৈরি করে। আর মন্দা হচ্ছে দুটা বিশ্বযুদ্ধের কারণে এবং অসংখ্য যুদ্ধে পুঁজিপতিরা লিপ্ত হয়েছে। অতএব মন্দায় পুঁজিবাদকে বিপন্ন করে এবং সেই মন্দায় মূল বিরোধটা কিন্তু দাঁড়াচ্ছে শ্রমিক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণী। এই 2 শ্রেণীর বিরোধের পরিণতি হচ্ছে সমাজতন্ত্র, অর্থাৎ ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা। এবং কমিউনিস্ট বিপ্লব হচ্ছে এই 2 শ্রেণীর যে বিরোধ, সেই বিরোধের নিষ্পত্তি করার একটি ঐতিহাসিক ঘটনা। এবং কেন শ্রমিক শ্রেণী করবে? যেহেতু পুঁজি উৎপাদন করে শ্রমিক শ্রেণী, পণ্য উৎপাদন করে শ্রমিক শ্রেণী, পণ্যের মালিক হচ্ছেন পুঁজিপতি শ্রেণী। অতএব পুঁজিতন্ত্রে এই 2 শ্রেণী মুখোমুখি দাঁড়িয়ে আছে। অপরাপর শ্রেণীগুলি এখানে কোনো তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। সেজন্য এই 2 শ্রেণীর বিরোধের পরিণতি হচ্ছে সমাজতন্ত্র, অর্থাৎ বেচা কিনাহীন একটি সমাজ, পণ্যবিহীন একটি সমাজ, মজুরি প্রথাবিহীন একটি সমাজ, শোষণ মুক্ত একটি সমাজ। অতএব শোষক শ্রেণী বলে কোনো শ্রেণী নাই। অতএব শ্রেণী মুক্ত একটি সমাজ। শ্রেণী যদি না থাকে তাহলে শ্রেণী শাসনের জন্য যে সমস্ত হাতিয়ারপাতি, অস্ত্রপাতি, রাষ্ট্র, রাজনৈতিক দল, ওগুলি মুক্ত একটি সমাজ, তাদর্শ মুক্ত একটি সমাজ। এবং সমাজতন্ত্র হচ্ছে একটি বৈজ্ঞানিক সমাজ, যেখানে প্রত্যেকটা মানুষ সমান বা ইকুয়াল, এবং সেখানে পৃথিবীর সকল মানুষ মিলে সেই মালিকানা, সেটাই সামাজিক মালিকানা অথবা সমস্ত মানুষের মালিকানা। কমিউনিস্ট বিপ্লব এই ব্যক্তি মালিকানাটার বিলোপ সাধন করবে, সামাজিক মালিকানার পত্তন ঘটাবে। যেহেতু সমাজতান্ত্রিক সমাজে শ্রেণী নাই, অতএব শ্রেণীর শাসনের কোনো হাতিয়ারপাতি নাই এবং মানুষ কর্তৃক মানুষকে শোষণ আর শাসন করা, এর মতো বর্বরতা, অসভ্যতা মানব জাতির ইতিহাসে ঘটে নাই। সমাজতন্ত্র মানুষকে বর্বরতা, অসভ্যতার থেকে মুক্তি দিয়ে সকল মানুষকে সমান করবে। অতএব কেউ কারো শাসনের অধীন নয়। অতঃপর সমাজতন্ত্রে সামাজিক উৎপাদন এবং প্রযুক্তিগত যোগাযোগ এবং সংযোগ রক্ষা ও সমন্বয় করার জন্য সকল মানুষের একটি সমিতি থাকবে। সেই সমিতিতে প্রত্যেক মানুষ অংশগ্রহণ করতে পারবে। সেই সমিতির কাজ হচ্ছে শুধুমাত্র সামাজিক উৎপাদন সমন্বয় সাধন করা। এবারে আমি যদি আসি, এই কাজটার জন্যই মার্ক্সরা কমিউনিস্ট ইশতেহারও প্রথম বললেন যে দুনিয়ার শ্রমিকের ঐক্য হচ্ছে তাদের মুক্তির প্রথম শর্ত। তারা বললেন শ্রমিক শ্রেণীর মুক্তি শ্রমিক শ্রেণী অর্জন করবে। এবং এই বললেন বলে হয়ে গেছে তা না। যেহেতু মার্ক্স ক্যাপিটালের সূত্র বা কোড আবিষ্কার করেছেন, অপরিশোধিত শ্রম হচ্ছে পুঁজি, একই সাথে তিনি আবিষ্কার করলেন যে সমাজ কেন পাল্টায়। সমাজ পাল্টায় এই জন্য, প্রচলিত সমাজের মধ্যে যদি নতুন কোনো উৎপাদনের উপকরণ বা উপায় সংশ্লিষ্ট হয়, সে তার মতো করে চিন্তাভাবনা তৈরি করে। অতএব পুরাতন মালিকানার সাথে তার বিরোধ হয়, সেই বিরোধের পরিণতি হচ্ছে সমাজতন্ত্র। পুঁজিপতি শ্রেণী যেহেতু প্রতিনিয়ত বৈপ্লবিকরণ করতে হয় উৎপাদনের উপকরণগুলি, ইনস্ট্রুমেন্টগুলি, অতএব এই উপকরণগুলি বৈজ্ঞানিক চিন্তা চেতনার যেমন প্রকাশ ঘটায়, তেমনি পণ্য উৎপাদনী প্রক্রিয়াতে প্রথম মানুষ উপলব্ধি করে ব্যক্তিগত নৈপুণ্য নয়, ব্যক্তিগত বৈশিষ্ট্য নয়, বরঞ্চ পণ্য উৎপাদনী প্রক্রিয়া যারা জড়িত তারা সকলে ইকুয়ালি রেসপন্সিবল, ইকুয়ালি ইম্পর্টেন্ট। অতঃপর বীর পূজা, নেতা পূজা, গুরু পূজা, সমস্ত পূজার অবসান হচ্ছে পণ্য উৎপাদনে। সেখান থেকে সমতার চিন্তা মানব জাতি গ্রহণ করে এবং পায়, এবং শ্রমিক শ্রেণী তা ধারণ করতে সক্ষম। যেহেতু শ্রমিক শ্রেণীর কোনো মালিকানা নেই, যারা সমশক্তি বিক্রি করে পণ্য উৎপাদন করে পুঁজি ঘটানোর জন্য তারা হচ্ছে শ্রমিক। আর যারা পণ্য উৎপাদন করে সেখান থেকে উদ্বৃত্ত মূল্য গ্রহণ করে, সেটা সে উৎপাদনী প্রক্রিয়ার সাথে যুক্ত পুঁজিপতি হোক আর রাষ্ট্র পরিচালনার সাথে যারা আছেন তারা যাই হোক না, তারা সকলেই হচ্ছে পরজীবী গোষ্ঠী। এই দুই, একদিকে পরজীবী, আরেকদিকে উৎপাদন সশ্রমজীবী, এই দুই পক্ষের বিরোধ হচ্ছে সমাজতন্ত্র। এটাই হচ্ছে মার্ক্স এবং এঙ্গেলসের আবিষ্কার, ব্যাখ্যা এবং বিশ্লেষণ। এবারে আমরা আসি, প্রথমে আমি তাদের বলেছি তারা কমিউনিস্ট লীগ গঠন করেছিলেন, সেটা নানা কারণে টিকিনি, এখানে বলার সুযোগ নেই। 1866 সালে তারা শ্রমিক শ্রেণী প্রথম আন্তর্জাতিক গঠন করেছিলেন এবং সেখানেও কিন্তু কয়েক বছরের মধ্যে 10 লক্ষ সদস্য হয়ে গেছিল, সকলেই কিন্তু শ্রমিক। লক্ষ্য ছিল পুঁজিবাদী ব্যবস্থার পতন, নতুন সমাজের পত্তন
এবং শ্রমিক শ্রেণী করবে বলে দুনিয়ার শ্রমিককে ঐক্যবদ্ধ করাই ছিল সেটা মূল লক্ষ্য। কিন্তু 1873-71 পেরিকমিনের পতন সহ আরও নানাবিধ কারণে, যেটা এখানে বলার সুযোগ নেই, ওটার পতন ঘটে। এবারে আমরা শুনি যে 1917 সালে রুশে নাকি একটি সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে দাবি করেন লেনিন। তার পার্টিটি হচ্ছে বলশেভিক পার্টি। কিন্তু বলশেভিক পার্টি তার ঘোষণা মূলে জন্মকালীন যে ডিক্লারেশন এবং প্রোগ্রাম, সেই প্রোগ্রাম মূলে প্রথমে বলছে শ্রমিকদেরকে শোষণ করে পুঁজি গঠন করে পুঁজির পরিমাণ বাড়ানোর জন্য রাশিয়াতে একটি পুঁজিবাদী উৎপাদন প্রণালী বিকাশের জন্য এই পার্টি গঠিত হলো। 1, 2, এই পার্টি হচ্ছে একটি মাল্টি ক্লাস পার্টি এবং এই মাল্টি ক্লাসের মধ্যে প্রতিক্রিয়াশীল কৃষকও থাকবেন। কৃষক প্রতিক্রিয়াশীল এজন্য কারণ কৃষকেরা শিল্প উৎপাদনের বিরোধী তার অস্তিত্ব ধ্বংস হয় বলে, সেই জন্য তারা শিল্পায়নের বিরোধিতা করে বলে তারা ইতিহাসের চাকাকে পিছনে ঘোরাতে চায়। সেই জন্য তারা প্রতিক্রিয়াশীল বলে মার্কস এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইস্তেহারও উল্লেখ করেছেন এবং যথার্থভাবে বলেছেন। অতএব তারা কেউ বিপ্লবী শ্রেণী না, একমাত্র শ্রমিক শ্রেণী হচ্ছে একা বিপ্লবী শ্রেণী। কমিউনিস্ট বিপ্লব একা শ্রমিক শ্রেণীর কাজ, অতঃপর দুনিয়ার শ্রমিক শ্রেণীর ঐক্য হচ্ছে তার প্রথম শর্ত। আর সেটার জন্য একটি কমিউনিস্ট পার্টি বা শ্রমিক শ্রেণীর পার্টি, যার লক্ষ্য হবে দুনিয়ার শ্রমিকদেরকে একতাবদ্ধ করা, দুনিয়ার পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে লড়াই করার জন্য এবং মূল অর্থে একটি কমিউনিস্ট বিপ্লব করার জন্য। যে কমিউনিস্ট বিপ্লব আমি এর আগেই বলেছি, পুঁজিবাদী ব্যক্তি মালিকানার অবসান সহ এ যাবৎকাল পুঁজিবাদ থেকে উত্থিত যত রকম চিন্তা চেতনা, দর্শন, মতাদর্শ, আচার, মানে সংস্কৃতি, সমস্ত মূল্যবোধ, সমস্ত কিছুকে কবর দিয়ে নতুন মানবিক মূল্যবোধ, মানবিক সংস্কৃতি, বৈজ্ঞানিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। এঙ্গেলসের ভাষায় মানব জাতি প্রথম প্রকৃত অর্থে বন্যতামুক্ত মানুষ হিসাবে গড়ে উঠবেন সমাজতন্ত্রে। এমন একটি সমাজ তারা বলেছেন পুঁজিবাদকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে, তাদের মস্তিষ্কজাত কল্পনা প্রসূত নয়। পুঁজিবাদী সমাজের ব্যাখ্যা বিশ্লেষণ এবং শ্রমিকদের ভূমিকা, পুঁজিপতি শ্রেণীর ভূমিকা এবং পুঁজিবাদী উৎপাদনী উপকরণগুলির নৈমিত্তিক বৈপ্লবিকরণের রূপান্তরের প্রক্রিয়া, যা আজকে আমরা মানে ব্যবহার করছি নেট থেকে মোবাইল ব্যাংকিং। ঠিক আছে, এবারে আমি যেটা বলছিলাম বলশেভিক পার্টি, আবারও বলি, বলশেভিক পার্টি রাশিয়াতে পুঁজির বিকাশের জন্য, পুঁজিবাদী অর্থনৈতিক প্রণালী বিকাশের জন্য, পুঁজির পরিমাণ বাড়ানোর জন্য এবং পুঁজির পরিমাণ বাড়াতে গেলে যেহেতু মজুরি দাস বা শ্রমিক ছাড়া কেউ পুঁজি গঠন করে না, অতএব তাদের শোষণ করে এই কাজগুলি করার জন্য একটি পার্টি মানে ঘোষণা বলে গড়ে ওঠেন। সেই পার্টি মাল্টি ক্লাস পার্টি, সাথে কৃষকদের। সেই পার্টি যারা গ্রহণ করলো জাতীয় মুক্তির রাজনীতি এবং আত্মনিয়ন্ত্রণ, জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকার। শ্রমিক শ্রেণীর কোনো দেশও নাই, জাতীয় নাই। কেন নেই? পণ্য বিক্রি করার জন্য পণ্য মালিকরা যেমন দুনিয়া, অজ্ঞাত দুনিয়াকে আবিষ্কার করেছে, ঐক্যবদ্ধ করেছে, শ্রমিক শ্রেণীর বেঁচে থাকার পূর্ণ হচ্ছে তার শ্রমশক্তি। সেও যেখানে বাজার পায় সেখানে তাকে চলে যেতে হয় এবং যে তার পণ্য কিনে তার কাছে তাকে যেতে হয়। অতএব পণ্য ক্রেতা, প্রতিটা পণ্যেরই ক্রেতা কখনো চাইতে পারেন না যে এটা কে তৈরি করলো, নারী না পুরুষ, বাঙালি না ইংরেজ না হিন্দি, কোন ধর্মের লোক, এইটা হচ্ছে অবান্তর প্রশ্ন। যার যা পণ্য দরকার তিনি বাজারে যান, সেটা কেনেন। অতএব শ্রমিকও দুনিয়ার যেখানে যায় একই জায়গায় কিনে। সারা পৃথিবীতে একটি মাত্র অর্থনীতি, সারা পৃথিবীতে একটি মাত্র সংস্কৃতি, বেচা কিনার সংস্কৃতি, পণ্য উৎপাদনের সংস্কৃতি, পুঁজিবাদী সংস্কৃতি। এবং যেহেতু পুঁজিবাদী ব্যবস্থা অসংখ্য পণ্য উৎপাদন করে, অতএব এখানে সামন্তবাদী সংস্কৃতির কথিত সন্ন্যাসগিরির কোনো জায়গা নেই, কারণ পণ্য বিক্রি হতে হবে এবং সেজন্য এটাকে তথাকথিত ভোগবাদী সমাজ বলারও কোনো কারণ নেই। কিন্তু পুঁজিবাদী সমাজে ব্যক্তি মালিকানার জন্যই এক অংশ প্রচুর। আমি যে তথ্যটা আগে দিলাম, $12,800 গত বছর পার হেড ইনকাম পৃথিবীর 720 কোটি মানুষ উৎপাদন করেছে, 320 কোটির মধ্যে মাত্র 290 কোটি শ্রমিক। আর যারা করেছে তাদের মধ্যে 220 কোটি শ্রমিকেরা দৈনিক $2.2 খরচ করতে পারেনি, কারণ তারা মজুর। অতএব বিশ্বব্যাংক সহ সারা পৃথিবী যে সমস্ত এনজিও কর্মকর্তা, রাষ্ট্রনেতারা বলেন পৃথিবীর থেকে দারিদ্র দূরীকরণ করবেন, তারা মিথ্যাবাজ। এই জন্য মিথ্যাবাজ, পুঁজিপতিরা যেহেতু শোষণের ফলাফল হচ্ছে পুঁজি, চরম দুর্নীতির ফলাফল হচ্ছে পুঁজি, আইনগতভাবে যতই বৈধ হোক
ন্যায়সঙ্গতভাবে অযৌক্তিকভাবে পুঁজির ব্যক্তিগত মালিকানা, কারণ কোনো পুঁজিপতি পুঁজি তৈরি করে না এবং পুঁজি কোনো একক শ্রমিকেরও তৈরি নয়, এটি সামাজিক উৎপাদন এবং পুঁজিবাদী ব্যবস্থা এটি বৈশ্বিক ব্যবস্থাপনা। অতএব সামাজিক উৎপাদনের ব্যক্তি মালিকানা এটা চরম অন্যায়। কাজেই আমি এর আগে বলেছি পুঁজিবাদী ব্যক্তি মালিকানার অবসান, তার অর্থ এই না কোনো ব্যক্তি মালিকের সম্পত্তি হস্তান্তর বা বিলোপ সাধন, তার অর্থ বরঞ্চ ব্যক্তি মালিকেরা অন্যায় করে সামাজিক সম্পত্তিকে যে ব্যক্তিগত আয়ন করেছে তা ব্যবস্থা বাতিল। অতএব কমিউনিস্ট বিপ্লব হচ্ছে একটা যৌক্তিক, ন্যায়সঙ্গত, মানব জাতির জন্য অপরিহার্য শর্ত এবং সেই কাজটি করবেন কেবলমাত্র শ্রমিক শ্রেণী। অতঃপর এই কেবলমাত্র শ্রমিক শ্রেণী বিপ্লব করার জন্যেই একটি পার্টি লাগবে যেটা শুধুমাত্র শ্রমিক শ্রেণীর পার্টি, এবং সেই পার্টি গড়ার প্রক্রিয়া মার্ক্স জীবনে 2বার নিয়েছিলেন। এটা তাদের জন্য যথেষ্ট, কারণ মার্ক্স তাদের জীবনে 40 থেকে 50 বছর গবেষণা করেছেন পুঁজি নিয়ে, এবং এক জীবনে এটাই বোধহয় যথেষ্ট, কারণ পুঁজিকে নিয়ে গবেষণা করে তার ফলাফল, পরিণতি এবং কারাই পরিণতিটা শেষ করবেন, কি কারণে হবেন, এই সব কিছু কিন্তু মার্ক্স তাদের বিভিন্ন গ্রন্থে, প্রধানত পুঁজি গ্রন্থে উল্লেখ এবং আলোচনা ব্যাখ্যা করেছেন। কমিউনিস্ট পার্টির ইশতেহারে তারা মোটা দাগে কথাগুলি বলার চেষ্টা করেছেন, এবং তাদের অন্যান্য বই, বিশেষ করে মানে সমাজতন্ত্র, ইউটোপিয়ান এবং বৈজ্ঞানিক, এই যে বইটি এঙ্গেলস লিখেছেন সেখানে চমৎকারভাবে বলেছেন এই দুই শ্রেণীর বিরোধের পরিণতি হচ্ছে সমাজতন্ত্র, এবং যেখানে আগে আমি যেগুলি বললাম থাকবে না। তাইলে এবার সমাজতন্ত্রের জন্য দরকার হচ্ছে, এবং সমাজতন্ত্র বা এই বিশ্ব পুঁজিবাদের পরিবর্তন ব্যবস্থা যেটা বৈশ্বিক ব্যবস্থা, এটা জাতীয় নয়, স্থানীয় নয়, অতএব কোনো একক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এবং তাদের মতে আমি যথার্থ মনে করি তখনকার সময় পৃথিবীর যেখানে যেখানে পুঁজি কেন্দ্রীভূত হয়েছিল তারা 4টি রাষ্ট্রের নাম করেছেন। সেই রাষ্ট্রে যেহেতু পুঁজি কেন্দ্রীভূত বেশি হয়েছে, অতএব উৎপাদন এবং সংকট মন্দা সেখানেই বেশি হয়। 2008 সালে ওখানেই বেশি হয়েছে, অতএব ওখানে হচ্ছে বিপ্লবের প্রথম প্রাথমিক কমিউনিস্ট বিপ্লবের জায়গা। এবং কমিউনিস্ট বিপ্লব মানে একদিন বা এক রাতের কোনো ঘটনা নয়, পৃথিবীর কোটি কোটি শ্রমিকের সম্মিলিত কাজ, এবং সমস্ত পৃথিবীর সমস্ত ব্যক্তিগত মালিকানা বাতিল করে দিয়ে সমস্ত মানুষের সামাজিক মালিকানা প্রতিষ্ঠা হচ্ছে কমিউনিস্ট বিপ্লবের কাজ। ওই বিপ্লব কমিউনিস্ট পার্টির কাজ নয়। কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে দুনিয়ার শ্রমিকদেরকে একতাবদ্ধ করা কমিউনিস্ট বিপ্লবের জন্য। আর আফটার কমিউনিস্ট বিপ্লব যেহেতু মালিকানা দুনিয়ার সমস্ত মানুষের, পণ্য নাই, পণ্য বেচা কেনা নাই, মজুরি নাই, মজুরি শোষণ নাই, শ্রেণী নাই, অতএব সমস্ত মানুষের একটা মাত্র পরিচয়, সেটা হচ্ছে মানুষ, 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 এবং একটি একক অখণ্ড মানব জাতি, কোনো দেশ জাতি নাই। কিন্তু বলশেভিক পার্টি কথিত জাতীয় মুক্তির রাজনীতিতেও গ্রহণ করেছে। এখন যখন জাতি বলা হয় তখন একজন মজুরকে বলা হচ্ছে তুমি অমুক জাতি তমুক জাতি, তাইলে মজুরের আর নিজস্ব কোনো পরিচয় নাই। অথচ মজুরের একটা পরিচয় আছে, সে শ্রমিক, এবং মজুরের একটি পরিচয় আছে তার শ্রেণী স্বার্থ। অতএব তার শ্রেণী স্বার্থকে অবজ্ঞা এবং অস্বীকার করতে বলা হলো। একই জাতির মধ্যে যিনি পুঁজিপতি তিনি শোষক, একই ভাষায় কথা বলেন, যিনি পুঁজিপতি তিনি শোষক। একই ভাষার পুঁজিপতি এবং শ্রমিক, 2 রকম বেতন কোনো শ্রমিককে দেয় না, একই মজুরি কাঠামো অবলম্বন করতে হয়। অতএব ধর্মের নামে হোক, বর্ণের নামে হোক, লিঙ্গের নামে হোক, রাজনীতির নামে হোক, দেশাচারের নামে হোক, সমস্ত পুঁজিপতি শোষণের ক্ষেত্রে এক। আর তার বিপরীতে দুনিয়ার শ্রমিকদের একতাবদ্ধ হওয়া হচ্ছে 1 নম্বর শর্ত। এই শর্তটা হচ্ছে কমিউনিস্ট পার্টির কাজ পূরণ করা, সেজন্য দুনিয়াতে কমিউনিস্ট পার্টি একটি অপরিহার্য শর্ত। কিন্তু বলশেভিক পার্টি রাশিয়ার মতো একটি ইউরোপের গরিব দেশের পার্টি, রাশিয়ার মতো একটি দেশের পুঁজি বিকাশের জন্য পার্টি, মজুরকে শোষণ করে পুঁজির পরিমাণ বাড়ানোর জন্য পার্টি, কৃষকদেরকে জমি দেওয়ার জন্য একটি পার্টি, যে কৃষকরা আবার প্রতিক্রিয়াশীল, যে কৃষকরা হচ্ছে প্রতিক্রিয়াশীল, এবং যে বুর্জোরা হচ্ছে প্রতিক্রিয়াশীল। কেন? যে যখন থেকে পুঁজিবাদ বার্ধক্য অবস্থায় পরিণত হয়েছে তখন পুঁজিপতি শ্রেণী পুঁজিবাদের আর বিকাশ ঘটাতে পারেনি। উপরন্ত যেই পুঁজিপতি শ্রেণী সেকুলারিজমের উদ্ভব ঘটিয়েছে, কারণ পুঁজিবাদের আগে পৃথিবীর যে রাজনৈতিক দর্শন এবং রাজনীতি যেটাকে ধর্ম হিসাবে বলা হয়, সেই রাজনীতির বিপরীতে ইহলৌকিকার রাজনীতি, যেটা হচ্ছে বুর্জোয়া গণতন্ত্রের অপরিহার্য শর্ত, এই বিষয়গুলি ইউরোপের বুর্জোরাই প্রথম ইন্ট্রোডিউস করে। আবার এই বুর্জোরাই শ্রমিক শ্রেণীকে তার পণ্য উৎপাদনের যে ভূমিকা
মূল্য উৎপাদন এবং উদ্বৃত্ত মূল্য উৎপাদনের শ্রমিক সে যে ভূমিকা এবং ধনী হওয়া যে মানে পুঁজিপতিরা শোষণ করে ধনী হচ্ছে, এই বিষয়গুলি সম্পর্কে শ্রমিকদেরকে বিভ্রান্ত করার জন্য সে সামন্ত প্রভুদের রাজনীতিকে আবার সামনে নিয়ে আসে। সেই জন্য দুনিয়ায় এখন ধর্মীয় রাজনীতির তাণ্ডব অনেক বেশি। যেদিন থেকে তারা এটা করলো সেদিন থেকে যারা সামন্ত মানে অর্থনীতিকে, স্থানীয় এবং গরিব অর্থনীতিকে পরাজিত করেছে, একই সাথে তাদের রাজনীতিকেও পরাজিত করেছিল সেকুলারিজম দিয়ে, গণতন্ত্র দিয়ে, সেদিন থেকে পুঁজিপতি শ্রেণী অতীতের গর্তবাসী হয়েছে। কাজে পুঁজিপতি শ্রেণী এখনো বিদ্যমান, কিন্তু তারা অবস্থান করছে অতীতের গর্তে। ওর জন্য পুঁজিবাদ যখন বৃদ্ধ অবস্থায় উত্তীর্ণ হয় তখন পুঁজিবাদী শ্রেণী প্রতিক্রিয়াশীলে পরিণত হয়, আর একমাত্র শ্রমিক শ্রেণী হচ্ছে বিপ্লবী। এবং দুটা বিশ্বের জন্য দুনিয়ার পুঁজিপতিরা সমস্ত বিশ্বকে একটি কেন্দ্র থেকে, বিশেষ করে পণ্য উৎপাদনের সংকট থেকে মোকাবেলা করার জন্য যেন আর রিসেশন না হয়, যেন বিশ্বযুদ্ধ করতে না হয়। কারণ বিশ্বযুদ্ধে শুধু শ্রমিকরা মারা যায় না, বিশ্বযুদ্ধে পুঁজিপতিরা মারা যায়, তাদের কারখানাও ধ্বংস হয়, স্থাপনও ধ্বংস হয়। অতঃপর বিশ্বযুদ্ধ থেকে রেহাই পাওয়ার জন্য তারা বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান সহ রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে। তার মধ্যে প্রধানত হচ্ছে আইএমএফের সমস্ত পৃথিবীর সমস্ত পুঁজির কাস্টোডিয়ান এবং সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আইএমএফ। সে আইএমএফের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রগুলি হচ্ছে ডিফান্ড, কারণ কোনো রাষ্ট্র তার আয় নিজস্ব ক্ষমতা বলে আয় করার যে পলিসি, ট্যাক্স অ্যান্ড ট্যারিফ পলিসি, কোনো রাষ্ট্র ইন্ডিপেন্ডেন্টলি গ্রহণ করতে পারে না। তো যে রাষ্ট্র আয় করতে পারে না এবং নিজের পছন্দ মতো ব্যয় করতে পারে না, তাকে সিদ্ধান্ত মানতে হয় আইএমএফের, এবং আইএমএফের কাছে স্বেচ্ছায় ক্ষমতা দিয়ে তারা সদস্যপদ গ্রহণ করে। বাংলাদেশও তার মেম্বার, আমেরিকাও তার মেম্বার। 51টা রাষ্ট্র নিয়ে পুঁজিবাদী আইএমএফ তৈরি হয় সারা পৃথিবীর পুঁজিকে নিয়ন্ত্রণ করার জন্য, রিসেশন থেকে অ্যাভয়েড করার জন্য। আমি আগেই বলেছি পুঁজির অস্তিত্বের শর্তেই মন্দা হবে, অতএব রিসেশন সে মোকাবেলা করতে পারেনি। 1980 সালেও রিসেশন হয়েছে, 2080 সালেও রিসেশন হয়েছে। কবে তার থেকে রেহাই পাবে ওবামাও জানে না, আইএমএফের এমডিও জানে না। কিন্তু আইএমএফের শাসন ওবামাকেও মানতে হয়, আইএমএফের শাসন এবং নিয়ন্ত্রণ মানতে হয়। অতঃপর আইএমএফের শাসনাধীনে দুনিয়ার একটি রাষ্ট্র ডিফেন্ড হওয়া ছাড়া আর কোনো ক্ষমতা নাই। তারা প্রত্যেকেই আইএমএফের পলিসি এক্সিকিউট করে, তাদের ক্ষমতা আছে। দুনিয়ার শ্রমিকদের ভাগাভাগি করে সেখানে তাদের উপরে দমন পীড়নটা তারা খুব ভালোভাবে রাষ্ট্রগুলি করতে পারে। আমাদের লেনিনবাদী বন্ধুরা বলেন যত রাষ্ট্র তত নাকি সমাজ। আইএমএফ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ীদের সৃষ্টি, এবং যার মধ্যে লেনিনবাদী নেতা স্টালিন 3 নম্বর নেতা, এবং তিনি আইএমএফের 3 নম্বর চাঁদাদাতার রাষ্ট্র এবং এটি সদস্য নির্ণয়। লেনিন যদি স্টালিন কমিউনিস্ট হন, তাহলে বাকি দুইজন চার্চিল এবং ট্রুম্যান আমেরিকার রাষ্ট্রপতি, তাহলে তারাও কমিউনিস্ট। অথচ তারা কিন্তু সেখানে পুঁজির স্বার্থ রক্ষা করার জন্যই বলেছেন, এবং পুঁজিবাদী বিশ্বকে শাসন নিয়ন্ত্রণ একটি কেন্দ্র থেকে বলে সর্বশেষ তারা 80 সালের রিসেশনে পড়ে প্রাইভেটাইজেশন করে বিশ্বায়নের রাজনীতি করেছেন। এটা হচ্ছে দুনিয়াব্যাপী পুঁজিতন্ত্রের বিশ্বায়ন। সেই বিশ্বায়নের মধ্যেও আমাদের লেনিনবাদী বন্ধুরা জাতীয় মুক্তি খোঁজেন, অথচ কমিউনিস্ট পার্টির ইস্তেহারে বলা আছে সমস্ত দুনিয়ার সমস্ত জাতি ইন্টারডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট বাট ইন্টারডিপেন্ডেন্ট। অতঃপর বৈশ্বিক অর্থনীতির মধ্যে স্থানীয় বা জাতীয় বা দেশীয় অর্থনীতির কোনো অবান্তর প্রশ্ন, এবং জাতীয় পুঁজিপতি মানে হচ্ছে তিনিও শোষক। পুঁজির কোনো জাত নাই, ধর্ম নাই, লিঙ্গ নাই। শ্রমিক শ্রেণীরও তার পণ্যেরও জাত, ধর্ম, লিঙ্গ নাই। এই দুই শ্রেণীর বিরোধ, এটা হচ্ছে পরিষ্কার কথা। এটা হচ্ছে মার্ক্সের উদ্ঘাটন, আবিষ্কার। এখন বলশেভিক পার্টি জন্মগতভাবে পুঁজিবাদের পক্ষের একটি দল। বলশেভিক পার্টির কোনো কার্যক্রমকে শ্রমিক শ্রেণীর কাজ হিসেবে বিবেচনা করার ন্যূনতম কোনো সুযোগ বলশেভিক পার্টির ঘোষণামূলে নাই। তার যে কর্মসূচি সেই মূলে নাই, বরঞ্চ বলশেভিক পার্টি মজুরদের জন্য যে মজুরির কথা বলেছে তার ঘোষণাকালীন কর্মসূচিতে, নিউজিল্যান্ড তারও 40 বছর আগে তার থেকে বেশি মজুরি এবং সুযোগ সুবিধা দিত। অথবা বলশেভিক পার্টি যদি শ্রমিকদের বন্ধু হয়, তাহলে নিউজিল্যান্ডের ওই শ্রমিক পার্টি তার থেকে বড় বন্ধু শ্রমিকদের। কিন্তু মজুরিতে হচ্ছে শ্রম শোষণের ফসল। অতএব যে শ্রম শোষণের পক্ষে যাবেন, পুঁজির পক্ষে যাবেন, তিনি শ্রমিকের শোষক। শ্রমিকের শোষক শ্রমিকের বন্ধু হতে পারে না, বন্ধু নয়, সে জাতীয় পুঁজিপতি হোক আর যেই হোক না কেন। অতএব জাতীয় পুঁজির নামে স্থানীয় পুঁজিপতি শোষকদেরকে শ্রমিকদের চোখের আড়াল করা হয়। এবার বলশেভিক পার্টি জন্মকালীন থেকে যে রাজনীতি করছেন, প্রথম বিশ্বযুদ্ধের সুযোগে নিয়ে
বলশেভিক পার্টি যেটা কখনো আগে বলেনি, এবং ম্যানশেভিক পার্টি কিন্তু একই ঘোষণামূলে তৈরি, বিরোধ ছিল তাদের শুধু সাংগঠনিক নীতিমালাতে। অতএব দুটো পার্টি বুর্জোয়া প্রতিক্রিয়াশীলদের পার্টি। বুর্জোয়া পার্টি এর জন্য পুঁজিবাদ বিকাশের জন্য রাশিয়া পার্টি ঘটেছে, অথচ কমিউনিস্ট ইশতেহারে মার্কস এঙ্গেলস বলেছে ইতিমধ্যে তারা যখন কমিউনিস্ট লীগের নীতিমালা লিখেন যে পুঁজিবাদ বৃদ্ধ হয়ে গেছে এবং পুঁজিবাদের এবার উৎখাতের পর্যায়ে, অথচ এরা বলছে পুঁজিবাদের বিকাশ ঘটাবে রাশিয়ায়। তাহলে কি মার্কসটা ভুল? একথা তো লেনিন কোথাও বলেন না যে মার্কসের ক্যাপিটাল ভুল। একথা তো কোথাও বলেননি যে মার্কসের কমিউনিস্ট লীগের যে ইশতেহার লেখা হচ্ছে ওটা ভুল। একথা তো কোথাও বলেননি কমিউনিস্ট লীগের মেম্বারশিপ হতে গেলে তার যে রুলস সেই রুলস ভুল। একথা তো কোথাও বলেননি যে প্রথম আন্তর্জাতিকের ঘোষণাপত্র ভুল, তার লক্ষ্য উদ্দেশ্য ভুল, পুঁজিবাদকে প্রতিস্থাপন করে সমাজতন্ত্র অর্থাৎ নতুন সমাজ, শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার যে আন্দোলন সেটা ভুল। একথা তো বলেননি। এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল বা কমিউনিস্ট লীগের শ্রমিক ছাড়া তো আর কেউ, অথবা শ্রমিক শ্রেণীর পক্ষে এবং ওই নীতিমালার পক্ষের লোক ছাড়া কোনো কৃষক, জাতীয় পুঁজিপতি, তথাকথিত ইন্টেলেকচুয়াল প্রগতিশীল ব্যক্তি নামে তারা তো কেউ মেম্বারশিপ পাননি। এরকম কোনো রেকর্ড তো কোনো লেনিনবাদী বন্ধুরা দেখাতে পারবেন না। অতএব প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া দুনিয়ার সবচেয়ে বড় সৈনিকের মালিক, সৈনিকের বেতন দিতে পারে না যার, অতএব যারা আগেই পদত্যাগ করেছেন তার ভাতিজাকে দিতে বলেছেন, ক্ষমতা নেয়নি। যেখানে বলেছে জারকে উৎখাত করার নাকি করেছে, না, বলশেভিক পার্টি জারকে উৎখাত করেনি। বলশেভিক পার্টি মানে আরএসপির সরকারকে উৎখাত করেছে। কিভাবে? পূর্ব পরিকল্পনা মোতাবেক সেনাবাহিনী দিয়ে রাতের বেলায় কয়েকজন সেনাবাহিনীর অফিসারকে মিলে রাতের বেলায় 2 জন গার্ডকে খুন করে ক্ষমতা দখল করে পরের দিন বললেন যে আমরা একটি বিপ্লব করলাম, এবং বিপ্লব করে রাশিয়ার কৃষকদেরকে জমি দিলাম, ভূমি বিক্রি। সে জমি দিয়ে একজন মানুষ, গ্রামীণ শ্রমিক, যিনি শিল্প শ্রমিকের বন্ধু, যিনি শ্রমশক্তি বিক্রি করেন, গ্রাম অঞ্চলে থাকে বলে হয়তো একটু অন্য কারণে দুর্বল, কিন্তু শিল্প শ্রমিক আর গ্রামীণ শ্রমিকেরা একই শ্রেণীর লোক, তারা বিপ্লবী, তারা মালিক নন। জমি কিন্তু উৎপাদনের উপায় হিসাবে এটারও মালিকানা আছে। যিনি ছিলেন মুক্ত মানুষ, কমিউনিস্ট বিপ্লবী লেনিন, তাকে এবার জমির শৃঙ্খলে আটক করে ব্যক্তি মালিকে পরিণত করে পুঁজিবাদের ভাড়াটিয়া গুন্ডায় পরিণত করেছেন। এই হচ্ছে তার ল্যান্ড ডিগ্রি, যেটা সারা পৃথিবী ঐতিহাসিক। বাংলাদেশে এরশাদ ল্যান্ড রিফর্ম করেছিল, সেখানে রাশেদ খান, মুজাহিদুল ইসলাম সেলিম, আমি শাহ আলম সুদ্দা ক্ষেত পর্যন্তের জন্য 2 একর সম্পত্তি। আমরা বিবেচনা করি নাই যে এরশাদ সামরিক শাসনের ভূমি সংস্কারের নীতি বাস্তবায়নের জন্য আমরা যারা কমিউনিস্ট বিপ্লবী বলে দাবি করলাম, মুজাহিদুল ইসলাম সেলিম ভাই ক্ষেত প্রযোজনের সেক্রেটারি ছিলেন, আমি ক্ষেত প্রযোজনের যুগ্ম আহ্বায়ক ছিলাম, রাশেদ খান কৃষক সমিতি করতেন, আমরা বাঁশের লাঠি লাল টুপি বাহিনী করেছিলাম। কেন? এরশাদের ভূমি সংস্কার নীতি ফেরি করে বাস্তবায়ন করার জন্য। ওটা নাকি আমরা তখন বিপ্লব বলতাম লেনিনবাদীরা, আমিও বলতাম, কারণ আমি তখন ওই লেনিনবাদী রাজনীতিটা করতাম। অতঃপর কমিউনিস্ট বিপ্লব লেনিন মার্কসদের বক্তব্য অনুযায়ী লক্ষ লক্ষ নয়, কোটি কোটি শ্রমিকের সম্মিলিত কাজ, বল প্রয়োগের কাজ, ব্যক্তি মালিকানা বিলীন করার কাজ, রাষ্ট্র বিলীন করার কাজ, মানুষকে প্রকৃত অর্থে মানুষ করার কাজ। তার বিপরীতে আমরা ওখানে দেখলাম যে ওখানে একটি সামরিক অভ্যুত্থান ঘটলো। লেনিন সাহেব ডিক্রি জারি করলেন, 3টা ডিগ্রি গভর্নমেন্ট, 2য় ডিগ্রি ল্যান্ড রিফর্ম, 3য় ডিগ্রি শান্তি দিয়ে তিনি একটি সরকার গঠন করলেন। কিন্তু লেনিন সাহেব যেই সরকার ঘটনা করলেন সেটার জন্য একটি সংবিধান সভা প্রণয়ন করা তারিখটি আগে নির্বাচিত ছিল। লেনিনের সরকারের অধীনে সেই সাংবিধানিক সভার নির্বাচনটি হয়। রাশিয়ার কৃষকরা, রাশিয়ার ভোটাররা, শ্রমিকরা তাকে প্রত্যাখ্যান করে। 703টি আসনের মধ্যে 122টি আসন মাত্র পায়। কাস্টিক ভোটের সংখ্যা ছিল মাত্র 51%, তার মধ্যে 16% পেয়েছেন তার বলশেভিক পার্টি। এবং এটা পাওয়ার পরে তার শীর্ষ হচ্ছে পাকিস্তানের ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানও 1970 সালে এখানে সংবিধান সভার একটা নির্বাচন দিয়েছিলেন, কিন্তু এই সংবিধান সভায় যখন এখানকার আওয়ামী লীগ জিতলো তখন পার্লামেন্ট অধিবেশন ডেফার করে দিলেন, আর পরে আক্রমণ করলেন, এখানে যুদ্ধ হলো। লেনিন সাহেবও যখন ভোটার কর্তৃক প্রত্যাখ্যাত হলেন তখন তিনি সংবিধান সভার নির্বাচন বাতিল না করে ওখানকার মেজরিটি দলকে বিভক্ত করলেন, তার মন্ত্রিসভা রদবদল করে রাজনৈতিক ঘুষ দিয়ে তাদের নিয়ে গেলেন। তারপরে পার্লামেন্ট অধিবেশন ডেকে যখন সেই স্পিকার প্রার্থী দিল, তার স্পিকার পরাজিত হলেন। তিনি এরপরে ফতুয়া জারি করলেন সোভিয়েত নাকি মোর ডেমোক্রেট। তাহলে লেনিন নিজে 1905 সাল থেকে যে সাংবিধানিক সভার কথা বলছিলেন এবং যেদিন ক্ষমতা দখল করলেন সেদিন তিনি কিন্তু তার কৃষি ডিক্রিতে বলেছিলেন সংবিধান সভা উইল বি ফাইনালাইজ,
সেদিনও তিনি সংবিধান সভার পক্ষে। আর সংবিধান সভায় তিনি যখন প্রত্যাখ্যান হলেন তখন বললেন ওনার মাথার উর্বর মস্তিষ্কের ফসল সোভিয়েত, যেটা স্ট্যালিন বলে বেড়ালেন ফতুয়া জারি করে, সেটাই নাকি অধিকতর গণতন্ত্রী, অতএব তিনি নিজ ক্ষমতা বলে। এবং তিনি আগে যেখানে লিখছিলেন যে অভ্যুত্থানী সরকারকে বৈধতা দিবে সংবিধান সরকার, তাইলে লেনিনের সরকারকে বৈধতা দেওয়ার কথা, তিনি সামরিক অভ্যুত্থান করে যে সরকার করলেন সেটাকে বৈধতা দেওয়ার কথা সংবিধান সভার, উল্টা তিনি সংবিধান সভা বাতিল করে দিলেন, তার কোনো সাংবিধানিক বৈধতাও ছিল না। অতএব একটি সামরিক সরকার, একটি সামরিক বিপ্লবের সরকার, একটি সামরিক সরকার যখন মানে ওই আগের সরকারটা বেতন ভাতা চিকিৎসা দিতে পারেনি, সেনাবাহিনীর আহত লোকদেরকে যখন পুকুরের গাড়িতে করে বহন করতেও পারেনি, ওরকম অবস্থা বহুবার বহু উদ্যোগ নেওয়া হয়েছে। বলশিবিক পার্টি সেই সুযোগ নিয়েছে, আর নিয়ে বলশিবিক পার্টি জার্মানির সাথে যে চুক্তি করে তাতে ওই জাতীয় মুক্তির লেলিন ফোলান সহ 3 কোটি মানুষকে দিয়ে দিল, 500 কোটি টাকা ভর্তুকি দিল। এবং 1918 সালের চুক্তিতে বলে দেওয়া হলো জার্মানি যে আক্রমণকারী, যে ছিল পণ্যের সংকটে নিমজ্জিত, তাকে বলা হলো ফেভার্ড নেশন। মস্কোর বন্দরকে বলা হলো বন্ধুর বন্দর, রোববার দিনও খোলা রাখা হলো। এবং রাশিয়াকে বলে দেওয়া হলো যে জার্মানি অবাধ বাজার, অর্থাৎ 15 কোটি মানুষ রাশিয়া, তখনও রাশিয়া, এবং এদের বাজার দিয়ে দিল, টাকা পেল, খনি পেল, শিল্প পেল জার্মান। এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি বলল যে আমরা বিজয়ী হয়ে গেলাম। জার্মান প্রথম মিত্র শক্তির পক্ষে রাশিয়া সহ 3টি শক্তি, এরা ছিল 1,60,00,000 সোলজার। এই 1,60,00,000 সোলজার পূর্ব দিক থেকে চলে গেল, জার্মান কিন্তু 9 মাস পরে পরাজিত হলেন। তাহলে ওই বাকি 9 মাস নয়, যদি লেনিনদের সরকার মিত্র শক্তিতে আমি যুদ্ধের পক্ষে নয়, কমিউনিস্টের যুদ্ধের পক্ষ নয়, যুদ্ধ মুক্ত পৃথিবী, সেনাবাহিনী মুক্ত পৃথিবী, কিলিং মুক্ত পৃথিবী হচ্ছে কমিউনিস্ট বিপ্লবের লক্ষ্য, এবং তাই হবে। কারণ পৃথিবীতে কিলিং, যুদ্ধ সবগুলো উদ্ভব ঘটেছে ব্যক্তি মালিকানার থেকে। যখন ব্যক্তি মালিকানা থাকবে না, এগুলি থাকার প্রশ্ন নেই। কিন্তু সেখানে এই প্রথম বিশ্বযুদ্ধ 9 মাস পরেও যেহেতু জার্মানি পরাজিত হয়েছে, যদি রাশিয়া দাঁড়িয়ে থাকতে শুধু, তাইলেও জার্মানি আরো 6 মাস আগে পরাজিত হতো। তাহলে পরের 6 মাসে পৃথিবীতে যে মানুষ কোনাকুনি হলো তার দায় দায়িত্ব লেনিনের। অতএব এরকম একটা রাষ্ট্রকে লেনিন বাতিল করে দিয়ে নিজে একটি সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানে তিনি বললেন এটা হচ্ছে রাষ্ট্রীয় পুঁজিতান্ত্রিক রাষ্ট্র। লেনিনের নিজের অসংখ্য লেখা আছে, পুঁজিতান্ত্রিক রাষ্ট্র আর সমাজতন্ত্রের মধ্যে নাকি তফাৎ নেই। তাইলে পুঁজিতান্ত্রিক রাষ্ট্রে পুঁজি ছিল, পণ্য ছিল, রাশিয়া সব ছিল, বেচা কেনা ছিল, এবং পুঁজিবাদী আইনে কোনো মজুরকে মানে মজুর খাটালে তার মজুরিটা দিতে হবে আইনসম্মতভাবে। লেনিন কমিউনিস্ট শনিবারের কথা বলে, রাষ্ট্রের কথা বলে, ওভার টাইমের কথা বলে মজুরি দিলেন না। তাইলে কত পার্সেন্ট তারা শোষণ করলেন? মস্কোর একজন শ্রমিক আর ওয়াশিংটনের একজন শ্রমিক, মস্কোর শ্রমিক দৈনিক 8টি জিনিস কেনার জন্য যত ঘন্টা কাজ করত তার 8/1 কাজ করতেন রেকর্ড অনুযায়ী, সরকারি রেকর্ড, আমার মত না। আমেরিকার তখনকার মজুরি কাঠামো এবং বাজার দর। আর লেনিন সাহেবেরা খুব চতুর, এখনো লেনিনবাদী পাঁচটা নেতারা চতুর, যে তারা কিন্তু এই পুঁজিবাদী রাষ্ট্রের মতো তাদের তালিকা টাঙায় না যে মজুরি কত, এবং সেটা না টাঙালেও আমরা কিন্তু বিভিন্ন সরকারি নথিপত্র ঘেটে পেয়ে গেছি যে তিনি মস্কোর একজন শ্রমিকের থেকে 8/1 কাজ করে ওয়াশিংটনের একজন শ্রমিক ওই প্রয়োজনীয় 8টা জিনিস পেত। তাইলে আইনগতভাবে 8 গুণ বেশি শোষিত হতো মস্কোর শ্রমিক। আর ওই যে প্রতিদিন ওয়ার টাইম শনিবার, তাইলে তার সংখ্যা কত? কার্ল মার্কস এটা বলেননি যে ওটারে পুঁজির শোষণের হারটা কত হবে, কারণ মার্কস তো পুঁজির শোষণের হার ওই অস্থায়ী পুঁজির থেকে নির্ধারণ করেছেন। এখানে তো অস্থায়ী পুঁজিও নাই, মজুরি তো দেয়নি। অতঃপর শ্রমিক শ্রেণীকে শোষণ, এত নিকৃষ্ট মানের শোষণ, জঘন্য মানের শোষণ, এবং শ্রমিক শ্রেণীর বেচাকেনের অধিকার, বার্গেনের অধিকার, তার মালিক পরিবর্তন করার অধিকার, কারখানা পরিবর্তনের অধিকার, সমস্ত কিছু বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে রাষ্ট্রীয় একটি কর্তৃত্ব চালু করলেন। এবং খুব কিরকম রাষ্ট্র? লেনিন সাহেব নিজে মৃত্যুদিন পর্যন্ত তার রাষ্ট্রের প্রধান কর্মকর্তা, চিফ এক্সিকিউটিভ। লেনিনের নিজের হাতে তৈরি যে সংবিধান, সেই সংবিধানে সেই পদটি নাই। পৃথিবীর একমাত্র রাষ্ট্রপতি অথবা প্রধান নির্বাহী যার সংবিধানে তার পদটি নাই, ওই পদের নির্বাচন নাই, ওই পদের কার্যক্ষমতা নাই, ওই পদ থেকে অপসারণের কোনো বিহিত নাই। অথচ বুর্জোয়া রাষ্ট্রগুলি কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতা, কার্যবিধি, অপসারণ সবই কিন্তু আমেরিকার সংবিধানে বলা আছে। তাহলে শ্রমিক শ্রেণীকে শোষণ, পীড়ন, দমন করার এর থেকে জঘন্য ব্যবস্থা পৃথিবীতে তৈরি হয়নি। তার নাম যদি সমাজতন্ত্র হয়, ঝাঁটাপিটা করতে হবে সেই সমাজতন্ত্রে। অতঃপর বাংলাদেশের সমাজতন্ত্র বলেছিল রাষ্ট্রীয় পুঁজিকে, শেখ মুজিবুর রহমান 72 সালে।
এবং শেখ মুজিব বাংলাদেশের সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে আছে প্রধান প্রধান অর্থনৈতিক খাত হচ্ছে রাষ্ট্রীয় খাত, দ্বিতীয় হচ্ছে কোঅপারেটিভ, তৃতীয় হচ্ছে প্রাইভেট প্রপার্টি লিমিটেড বাই ল। শেখ মুজিব প্রথম 30 লাখ টাকার ঘোষণা দিলেন, সর্বোচ্চ মালিকানা, মরে যাওয়ার আগে 3 কোটি টাকা বললেন। আর খন্দকার মোস্তাক ক্ষমতা দখল করে 10 কোটি টাকা বললেন। কোত্থেকে আসছে? ওই যে শেখ মুজিব বললো যেদিকে টাকায় সেদিকে চোর আর চাটার দল। অতএব রাষ্ট্র ক্ষমতা দখল করে যারা চুরি চোট্টামি করেছে তাদের কাছে টাকা হয়েছে, অতএব তাদের টাকাকে লিগালাইজ করে শেখ মুজিব মোস্তাক যেমন ক্ষমতা নিয়েছে, রাশিয়াতে 90 বছরের কাছাকাছি সময় গিয়ে জার্মানির শ্রমিকদের বিরুদ্ধে অস্ত্র ধরলো। অথচ আমরা দেখি পেরিকমিউনের সময় জার্মানির শ্রমিকরা বলেছে, প্যারিসের ভাইরা আমরা তোমাদের সাথে আছি, এবং সারা দুনিয়ার শ্রমিকেরা। এবং কেন পেরিকমিউন বিপর্যয় ঘটলো? মার্ক্সের উদ্ঘাটন হচ্ছে দুনিয়ার শ্রমিকরা একতাবদ্ধ হয়নি এবং একটি জায়গায় হয়েছে বলে এটার মানে এই বিলুপ্তিটা ঘটলো। এই শিক্ষাটাও তারা নিতে বলেছে। মার্ক্স তার ঐতিহাসিক পুস্তক পেরিকমিউন নিয়ে যেটা ফ্রান্সের গৃহযুদ্ধ লিখেছেন সেটা আমি মনে করি যথার্থ। অতঃপর তিনি বললেন, এবং স্ট্যালিনও পরে বললেন, মার্ক্স এঙ্গেলস নাকি পুঁজিবাদের মাথা দেখেননি, শান্তিপূর্ণ যুগে বাস করেছেন, পুঁজিবাদ নাকি সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে। এই সেদিন এসে মার্ক্সের মৃত্যুর পরে, কবে? আমাদের লেনিন সাহেবের তত্ত্ব মতো 1903 সালে। তো এঙ্গেলস তো মারা গেলেন 1895 সালে। আর এই দুটো লোক যারা পুঁজি নিয়ে কাজ করলেন, পুঁজির মাথা দেখলেন না, কিন্তু পুঁজির বিপরীতে সমাজতন্ত্র হবেন এমন কাল্পনিক কথা বললেন। তারা হয় ধান্দাবাজ নালে মুখ্য, আর সেই মুখ্যদেরকে আবার নেতা মানলেন লেনিন এবং সারা দুনিয়ার লেনিনবাদীরা। কই মার্ক্সের ক্যাপিটাল কোথায় ভুল? লেনিন তো একবারও লিখলেন না। এবং লেনিন কেন তার পদ পদবি উল্লেখ করলেন না? দুনিয়ার কোনো লেনিনবাদীতে প্রশ্ন করে না। স্ট্যালিন কেন লেনিনকে বললেন যে তিনি হচ্ছেন জাতি মুক্তির দিশারি, এবং লেনিনের লাশটা মমি করে রেখে আবার ফেরাউনের পিরামিড সংস্কৃতি চালু করলেন, এবং সেই পিরামিড সংস্কৃতি চালু করার বদলে বলে দিলেন মাওসেতুং হচ্ছে চীনে সমস্ত চিন্তার মূল হচ্ছেন তিনি, তার চিন্তা দ্বারা চীনা জনগণ, চীনা রাষ্ট্র, চীনা পার্টি সব পরিচালিত হবে। তাহলে বাকি মানুষটা কি দাস? হ্যাঁ, ওরা দাসত্ব চালু করেছে পৃথিবীতে নতুন করে। ওরা পুঁজিবাদ যখন মৃতপ্রান্য অবস্থা, সেই পুঁজিবাদকে রক্ষা করার জন্য দেশে দেশে শ্রমিকদের ভাগ করেছে। তারা লেনিনবাদী পার্টিকে কমিউনিস্ট পার্টি বলেছে, বলশভিক পার্টিকে ক্ষমতা দখল করার পরে কমিউনিস্ট পার্টি নাম দিয়েছে। হ্যাঁ, হতে পারে একজন নারীকে পুরুষে পরিণত করা সম্ভব মেডিকেল সায়েন্সের কল্যাণে, হতে পারে একটি গাছকে আরেকটি গাছে এখন পরিবর্তন করা বিজ্ঞানের কল্যাণে, কিন্তু পুঁজিপতি শ্রেণী যারা ব্যক্তি মালিকানার পক্ষে, তারা এখনো টোটাল পৃথিবীর উৎপাদনে 2 ভাগ খরচ করে সেনাবাহিনীর জন্য, সেনা আর পুলিশের জন্য তো আলাদা আছেই, আর রাষ্ট্রের জন্য খরচ করে 30 ভাগ। কেন? তাদের মালিকানা। এই বাংলাদেশেও দুটো বৃহৎ পার্টি, শুধু এক পার্টি ক্ষমতার থেকে যাবে আর এক পার্টি যাবে না। কিরকম ঘটনা, দুর্ঘটনা, জ্বালাও পোড়া, হত্যা, খুন, মারামারি হচ্ছে আমরা সাক্ষী। আর পুঁজিপতিরা তাদের ব্যক্তি মালিকানা ছেড়ে দিবেন? এই আর তাইলে কি এত সেনাবাহিনী লালন পালন করে? একদম নয়। সেই পুঁজিপতিদের পক্ষে ভাগ বিভাজন করে দুনিয়ার শ্রমিকদেরকে জাতীয় মুক্তির নামে বিভাজন করলেন, রাষ্ট্রের নামে বিভাজন করলেন। দুনিয়ার দেশে দেশে নাকি পুঁজিবাদী সমাজ আলাদা, কেউ বলে সামন্ত সমাজ, আদৌ উপনিবেশিক সমাজ, নয়া উপনিবেশিক সমাজ, এক এক রাষ্ট্র এক এক সমাজ। তাহলে 1945 সালে যখন IMF হয় তখন কি 45টা সমাজ, আর এখন কি 198টা সমাজ হয়ে গেল? যেদিন যে রাষ্ট্র হয় সেদিনের সমাজ হয়ে যায়। তাহলে পৃথিবীতে সমাজ কয়টা? তাহলে মার্ক্সের ক্যাপিটালে প্রথম লাইনটা ভুল না, ওটা কেউ বলতে পারেনি। কিন্তু মার্ক্সের ক্যাপিটাল যে বাংলায় আছে, মস্কো প্রকাশিত, ভুল ব্যাখ্যা করেছে, ভুল অনুবাদ করেছে, শুধু না উদ্দেশ্যপ্রণোদিত অনুবাদ করেছে। মার্ক্সের ক্যাপিটাল থেকে কমিউনিস্ট পার্টির ইশতেহার, মার্ক্স লেনিনের পার্টি খোদ বিকৃত করেছে, জাল করেছে। CPIM পৃথিবীর সেকেন্ড বিগেস্ট লেনিনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির ইশতেহারটা ফেক ইশতেহার বানিয়েছে, অরিজিনাল ইশতেহারটাকে ডিস্টর্টেড করেছে। এবং এই কথা তাদের বলার পরও আজ পর্যন্ত তারা ভুলও স্বীকার করে না, কারণ পুঁজি হচ্ছে শোষণের ফল। অতএব যারা শোষণ করে ব্যক্তি মালিক, সেই শোষণকে জাস্টিফাই করার জন্য মিথ্যা কথা বলার থেকে খুন করা, যুদ্ধ করা, জুচ্চুরি করা, প্রতারণা করা, ধর্ষণ করা, অগ্নিসংযোগ করা সবই সম্ভব। অতএব পুঁজিপতি শ্রেণী হচ্ছে এই সমস্ত পৃথিবীতে যত কুকর্ম হয়, দুষ্কর্ম হয়, অপকর্ম হয়, সমস্ত কিছু উদ্ভব ঘটে পুঁজিবাদী ব্যক্তি মালিকানার থেকে, এবং তার সবকিছু দায় দায়িত্ব হচ্ছে পুঁজিবাদী ব্যক্তির বিশেষেরা শ্রেণী। হ্যাঁ, ব্যক্তি হিসেবে কেউ দায়ী নন, কিন্তু শ্রেণী হিসেবে তারা দায়ী। অতএব পুঁজিপতিকে উৎখাত না করে দেশে দেশে জাতীয় পুঁজিপতিকে রক্ষা করার কাজ করছেন লেনিনবাদীরা জাতীয় রাষ্ট্র এবং জাতীয় অর্থনীতি বিকাশের নামে। তাহলে মার্ক্সের ওই বইগুলি ভুল, কমিউনিস্ট পার্টির ইশতেহার ভুল, কিন্তু ভুল প্রমাণ করতে পারেন নাই বলে বিভিন্ন ভাষায়
ভুল এবং বিকৃত জাল অনুবাদ করে সারা পৃথিবীতে শ্রমিকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সেই বিভ্রান্তের প্রক্রিয়াটা এখনো বিদ্যমান। অতএব আমি প্রথম কথা বলতে চাই, রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব বলে কোনো বিপ্লব হয়নি। পৃথিবীতে কমিউনিস্ট বিপ্লব হবে একটি এবং পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, পৃথিবীর সবচেয়ে অসভ্যতামী, মানুষ কর্তৃক মানুষকে শোষণ, মানুষ কর্তৃক মানুষকে শাসন, এই বর্বরতার অবসানের জন্য যে বিপ্লব এবং মানুষকে প্রকৃত অর্থে বন্যতা মুক্ত মানবিক মানুষ, পরিপূর্ণ মানবিক বোধ সম্পন্ন মানুষ, একটি মানব জাতি, অখণ্ড মানব জাতি, অখণ্ড মানুষের সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করেছে লেনিনবাদ অন্যতম। এবং মার্কস কোনো মতাদর্শের জন্ম দেননি। কমিউনিস্ট পার্টির ইশতেহারও বলেছেন মতাদর্শ, আইডিওলজি, ধর্ম ইত্যাদির দিক থেকে কমিউনিজমের বিরুদ্ধে অভিযোগকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই উঠে না। মার্কস বহুবার বলেছে, লেনিনবাদীরা মার্কসকে একজন মহাগুরু সাজিয়েছেন, তাকে মার্কসবাদের প্রবক্তা বলেছেন। অথচ মার্কস নিজে যেমন বলেননি তিনি এ কথা, তেমনি মার্কসের বন্ধু অ্যাঙ্গেলসও লিখেছে মার্কস যেটা আবিষ্কার করেছেন তা হচ্ছে সমাজতন্ত্রের বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে কোনো ধরনের সৃষ্টি এবং পরিবর্তনের নিয়ম বা কোড, ওটা কোনো ব্যক্তি বিশেষের মাথার থেকে উদ্ঘাটিত না, ওটা যেরকম করে থাকে ওরকম করে প্রমাণ করতে হতে ক্যাপিটালের কোড মার্কস আবিষ্কার করেছেন। সমাজ পরিবর্তনের কোড মার্কস আবিষ্কার করেছেন, তার আরও অনেক আবিষ্কার আছে, অ্যাঙ্গেলস সহ ব্যাখ্যা করেছেন। অতএব সমাজতন্ত্রের বিজ্ঞান আবিষ্কর্তা মার্কস। মার্কস কোনো গুরু নন, দেবতা নন, মার্কস একজন কমিউনিস্ট, মার্কস একজন কমিউনিস্ট এবং বিজ্ঞানী। আর লেনিনরা তাকে বানিয়েছেন, অবমূল্যায়ন করেছেন, অপদস্থ করেছেন, তাকে দেবতা করেছেন। অথচ মার্কসরা কোনো মানুষকে দেবতাতে স্বীকার করেনি, বরঞ্চ বলেছেন পণ্য উৎপাদনী প্রক্রিয়া মানুষ সকলেই সমান। এবং যেই ব্যক্তি ক্যাপিটালের মানে ভূমিকার মধ্যে মার্কস লিখেছেন, যিনি এই মানুষের সমান বুঝবেন না, তার পক্ষে ক্যাপিটাল বোঝা সম্ভব নয়। আর যিনি ক্যাপিটাল বুঝবেন না, তিনি ক্যাপিটালের ঐতিহাসিক পরিণতি সমাজতন্ত্র বুঝাতে অবান্তর। এইটাও বলেছিলেন যে অ্যারিস্টটলের মতো লোক পণ্য মূল্য দেখছেন, বুঝতেন, কিন্তু ব্যাখ্যা করতে পারেননি, কারণ দাসত্বের সমাজে বসবাস করতেন, দাসত্বের দ্বারা সীমাবদ্ধ ছিলেন। এটা মার্কসের নিজের ওপিনিয়ন। আর এখন পুঁজিবাদী বিজ্ঞান প্রমাণ করেছে প্রতিটা মানুষ হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থেকে এসছে। অতএব প্রত্যেক মানুষ জন্মশর্তে সমান, কোনো মানুষ মহান নন, কোনো মানুষ এক্সট্রা অর্ডিনারি নন। আর যখনই কাউকে এক্সট্রাঅর্ডিনারি বলা হয় তখন বাকি সমস্ত মানুষকে অপদস্থ, অসম্মান, অমর্যাদা করে বলা হচ্ছে অর্ডিনারি। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিসক্রিমিনেশন, দ্যাট ইজ দ্য ডিসক্রিমিনেশন, দ্যাট ইজ দ্য ডিসপ্যারিটি। লেনিনরা সেই ডিসক্রিমিনেশন করেছে। লেনিনকে পূজা দেওয়া হয়, লেনিনকে মহান বলা হয়, স্ট্যালিনকে গাইড বলা হয়। কিম ইল সুং তিনি হচ্ছেন পৃথিবীর একমাত্র ইটারনাল প্রেসিডেন্ট এন্ড চেয়ারম্যান। তার দলের ইটারনাল চেয়ারম্যান, তার রাষ্ট্রের ইটারনাল প্রেসিডেন্ট। একজন কমিউনিস্ট, তিনি আবার ইটারনাল প্রেসিডেন্ট। সেখানেও পৃথিবীর 1 নম্বর সামরিক বাহিনীর রাষ্ট্র উত্তর কোরিয়া, সেখানকার মানুষকে চায়না গিয়েও কাজ করতে দেওয়া হয় না। সারা পৃথিবীর শ্রমিকরা দুনিয়ার দেশে দেশে গিয়ে তার পণ্য বিক্রি করে, কিন্তু উত্তর কোরিয়ার শ্রমিকরা চায়নাতে গিয়ে কাজ করলেও ধরে সাজা দেওয়া হয়। এইটার নাম সমাজতন্ত্র? না, সমাজতন্ত্র হচ্ছে শ্রেণীবিহীন, রাষ্ট্রবিহীন, শোষণবিহীন, পণ্যবিহীন, মজুরিবিহীন, শ্রেণীবিহীন মানবিক সমাজ, পরিপূর্ণ মানবিক সমাজ, মানুষে মানুষে ভালোবাসার সমাজ, যেই সমাজ অর্জন করবে, বিজয় করবে শুধুমাত্র শ্রমিক শ্রেণী, আর কেউ নয়। এখন কমিউনিস্ট পার্টিগুলি কৃষকদের পার্টি। কমিউনিস্ট পার্টি হচ্ছে কৃষকদেরও পার্টি, অর্থাৎ লেনিনবাদী যারা কমিউনিস্ট বলে দাবি করেন, কৃষকরা কমিউনিস্ট পার্টির ইশতেহার অনুযায়ী প্রতিক্রিয়াশীল। অথবা ঘোড়া আর খচ্চরে মিললে, গাদা আর ঘোড়ায় মিললে নাকি খচ্চর হয়। প্রতিক্রিয়াশীল চাষা কৃষক মানে যে জমির মালিক অথবা নাঙ্গল জোয়াল বা ট্রাক্টরের মালিক, আর যারা শ্রমিক শ্রমশক্তি বিক্রি করে জীবনযাপন করে তারা বিপ্লবী। অতএব প্রতিক্রিয়াশীল আর বিপ্লবী বলে লেনিনবাদী পার্টি হয় চরম প্রতিক্রিয়াশীল পার্টি। অতএব প্রথাগত বুর্জোয়া পার্টির থেকেও চরম প্রতিক্রিয়াশীল পার্টি হচ্ছে লেনিনবাদী পার্টি। এই লেনিনবাদী পার্টি হচ্ছে দুনিয়ার শ্রমিকদের জন্য 1 নম্বরের শত্রু। লেনিনবাদ হচ্ছে সমাজতন্ত্রের দূষণ। লেনিনবাদ হচ্ছে শ্রমিক শ্রেণীর জন্য বিষ। এই বিষ যতক্ষণ পরিত্যক্ত না হবে ততদিন শ্রমিক নিজেকে শ্রমিক হিসাবে চিনবে না। আর শ্রমিক যদি নিজেকে শ্রমিক হিসাবে চিনতে বুঝতে না পারে, তাইলে পুঁজিপতি শ্রেণীর লাভ।
অতএব পুঁজিপতি শ্রেণী আইএমএফের মতো বৈশ্বিক সংগঠন করে নিজেদের জাতিসত্তা রাষ্ট্রকে, যে রাষ্ট্রের নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্ব তারা বলতেন, অর্থাৎ প্রতিটা রাষ্ট্র তার অর্থনৈতিক আয় ব্যয় ইত্যাদির ক্ষেত্রে স্বাধীন, সেই স্বাধীনতাকে বিসর্জন দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, দিয়ে তারা আইএমএফের বেতনভোগ কর্মচারী, সেই কর্মচারীদের নীতি সিদ্ধান্ত মানতে বাধ্য খোদ আমেরিকার থেকে বাংলাদেশ। অতঃপর ওরকম রাষ্ট্রকে ডিফেন্ড করার পরে কোনো রাষ্ট্রে কোনো গণতন্ত্র নাই। কেন? গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে যারা নির্বাচিত হবেন, বুর্জোয়া গণতন্ত্রের কথা আমি বলছি, তারা কর নীতি প্রণয়ন করবেন স্বাধীনভাবে, তাদের উৎপাদন নীতি বায়ন করবেন, তাদের উন্নয়ন নীতি প্রণয়ন করবেন, তাদের উন্নয়ন নীতিকে বাস্তবায়ন করবেন। এই কোনো ক্ষমতাই কারণে, এই যে আমার ঘরে দেখছেন এই বাতি, বিদ্যুৎ সাশ্রয়ী, বিশ্বব্যাংক এবং আইএমএফের নির্দেশ, আদুজি বাংলাদেশের কারখানা লিকুইডেট, কার সিদ্ধান্ত? বিশ্বব্যাংক, আইএমএফ। পারল কি কেউ? না, কেউ পারেনি। অতএব সারা পৃথিবীর অর্থনীতিতে যেখানে যা করা দরকার সমস্ত পৃথিবীর পুঁজির কাস্টোডিয়ান হচ্ছে তারা, এবং এটা বানালো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ীরা। এর বাইরে যাওয়ার সুযোগ কারো নাই। অতএব ভোটাভুটির রং তামাশা আছে, কিন্তু কোনো সরকারেরই স্বাধীন সার্বভৌমভাবে তার আয় করার ক্ষমতা নাই। সেই দিক থেকে ডেমোক্রেসি ইজ ডেড, ডেমোক্রেসি ইজ ডেড। আইএমএফের শাসনে রাষ্ট্রগুলি ডিফেন্ড, অতএব রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করে জনগণের রাষ্ট্র, জনগণের মালিকানা। এই যে জনগণের নামে লেলিনবাদীরা যে প্রতারণা করছে, না, রাষ্ট্র হচ্ছে শ্রেণী সংগ্রামের ফসল নয়, শ্রেণী শোষণের হাতিয়ার এবং সর্বোৎকৃষ্ট সর্বশক্তিশালী হাতিয়ার। শ্রেণী স্বার্থ রক্ষা করা হয়। যতদিন রাষ্ট্র থাকবে ততদিন শ্রেণী আছে, অথবা যতদিন শ্রেণী থাকবে ততদিন রাষ্ট্র এবং রাজনৈতিক দল আছে। জনগণ শব্দটি ভুয়া আবিষ্কার। জনগণের ছোটায়, জনগণের অজিলাতে শ্রমিক শ্রেণীকে বলা হচ্ছে তুমিও জনগণ, মালিক শ্রেণীকে বলা হচ্ছে তুমিও জনগণ। দুই জনগণকে এক কাতারভুক্ত করে দেওয়া হলো, এবং বলা হচ্ছে জনগণ হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার মালিক। খুব তো মালিক পৃথিবীর দেশে দেশে, কোন দেশে প্রমাণ হচ্ছে না জনগণকে কখন ধরে পুলিশ গুলি করে না? খোদ আমেরিকার থেকে শুরু করে বাংলাদেশ, খুব জনগণ মালিক। জনগণের বেতনভোগ কর্মচারী বলা হয়। ওই কর্মচারীরা জিজ্ঞাসাবাদ করা ছাড়া কস্ট ফায়ারও করে, আমেরিকাতেও করে, এখানেও করে, কোথায় করে না? অতঃপর জনগণের নামে শ্রমিক শ্রেণীকে বিভ্রান্ত করার আরেকটি কৌশলের নাম হচ্ছে লেলিনবাদ। অতঃপর রাশিয়াতে কোনো বিপ্লব হয়নি, যেটা হয়েছে পরিকল্পিত একটি সামরিক শাসন অভ্যুত্থান, এবং সেই পরিকল্পনাটা আগেই লেনিন যে 10 জন নিয়ে পরিকল্পনা করেছিলেন 2 জন পত্রিকায় বের করে দিয়েছিল। কিন্তু এরপরও রাশিয়া তখনকার যে সরকার, ওটা এটাতেই বোঝা যায় যে পত্রিকায় জানার পরও, মানে খোদ পত্রিকা এরপরও কিন্তু এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সক্ষম হয় নাই। অতএব যদি সামরিক শাসনের নাম হয় সমাজতন্ত্র, তাহলে বাংলাদেশে বহুবার হয়েছে। যদি রাষ্ট্রায়ত্ত খাতের নাম হয় সমাজতন্ত্র, তাহলে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ভারত সরকার, রানীর সরকার, ভারত শাসন আইনে মানে তখনকার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাবতীয় দায় দেনা সম্পত্তি গ্রহণ করে। সেই যাবতীয় দায় দেনাও কিন্তু রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, রেল থেকে শুরু করে বিদ্যুৎ পর্যন্ত। তাহলে রাষ্ট্রায়ত্ত করলেই যদি সমাজতন্ত্র হয়, তাহলে ভারতের সমাজতন্ত্র কায়েম হয়ে গেছে 1858 সালে। আবার লেনিন সাহেব তার সংবিধানে বললেন, আবার অনুচ্ছেদটা এখন মানে আমি বই, তার সংবিধান আমার কাছে আছে, দেখাতে পারতাম, 1818 সালে, যে কেউ যদি রাষ্ট্র ছাড়া কেউ যদি শ্রমশক্তি বেচা কেনা করেন, তাহলে সেটা রাজনৈতিক অপরাধ এবং দণ্ডযোগ্য অপরাধ হবে। 1918, ঠিক আছে, তার যে প্রথম সংবিধান দিয়ে তিনি যে রাষ্ট্র গঠন করেন। এবং সেই ক্ষেত্রে তিনি আবার যখন 1920 সালে একদিকে গৃহযুদ্ধ, আরেকদিকে হচ্ছে দুর্ভিক্ষ, অতএব ইয়াহিয়া খানের তিনি হচ্ছেন গুরু। পাকিস্তানে একটা যুদ্ধ হয়, ওখানেও একটা যুদ্ধ হয়। লেনিনের সৌভাগ্য, যুদ্ধে তিনি জিতে গেছিলেন। কিন্তু লেনিনের দল রিলিফের মাল যে বিক্রি করছে, রেড ক্রসের মাল যখন লন্ডন পাওয়া গেল, তখন রেড ক্রস বলেছে আর তোমাদের দেবো না, আমাদেরকে যেতে দিতে হবে। লেনিন সাহেব তখন তার জাতীয় বিমান বলে রেড ক্রসকে মাল বিলি করতে দিচ্ছে, এগুলি রেকর্ড অ্যান্ড প্রুফ, ঠিক আছে। অতএব যারা রিলিফ চুরি থেকে শুরু করে নানান অপকর্ম করেছে রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার করে, তারাই আবার রাশিয়াতে ফিরিয়ে আনছে মুক্তবাজার অর্থনীতির নামে, যেটা 1980 সালে সারা পৃথিবীতে IMF এর ফর্মুলা। অতএব রাশিয়ার পতন ছিল অনিবার্য। রাশিয়ার মানে এই মুক্তবাজার অর্থনীতি যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে অনিবার্য। এবং এটা হচ্ছে আমাদের একটা বই আছে, ফল অফ USSR সেলফ টাউন, অর্থাৎ রাশিয়ার নিজের অর্থনৈতিক কারণেই রাশিয়ার এই ঘটনাটা ঘটলো, এবং এইটাই অনিবার্য। রাশিয়া, আমাদের চায়নাও এখন বাজারমুখী অর্থনীতি করেছে। তারাও ওই যেটা ছিল
মানে একেবারে রাষ্ট্রীয় খাত ছিল অলঙ্ঘনীয় মাসুদের কনস্টিটিউশনে, এখন আবার প্রাইভেট প্রপার্টি হচ্ছে অলঙ্ঘনীয় চায়না। আর আমাদের ভিয়েতনাম মুসলিমের সমাজতন্ত্র, আমেরিকার গঠনতন্ত্র বলা আছে আমেরিকান সরকার যখন প্রয়োজন মনে করবেন জাতীয় স্বার্থে রাষ্ট্রীয়ত্ব খাদ্য ন্যাশনালাইজ করবেন। কিন্তু ভিয়েতনামের সংবিধানে বলা হচ্ছে আপনার দেশি বিদেশি বিনিয়োগ যেখান থেকে আসুক না কেন, শিক্ষা খাত থেকে শুরু করে মেডিকেল খাত, যেখানেই বিনিয়োগ করবেন আপনার বিনিয়োগকে রাষ্ট্র গ্যারান্টি দিচ্ছে কখনো জাতীয়করণ করবে না। তাইলে আমেরিকার সংবিধান থেকে ভিয়েতনামের সংবিধান রাষ্ট্রীয় ব্যক্তি মালিকানাকে অধিকতর নিশ্চয়তা দেওয়া হয়েছে। অতবার ভিয়েতনাম যদি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়, হুসিমিনের ভিয়েতনাম, যে একই সাথে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি দলের চেয়ারম্যান আমৃত্যু ছাড়েননি, তারা যদি সমাজতন্ত্রী হয় তাহলে আমেরিকার রাষ্ট্রটি শুধুমাত্র এই কারণেই এখনো জাতীয়করণ করবেন, এই কারণে অধিকতর বেশি সমাজতান্ত্রিক। ওই সমাজতন্ত্র পৃথিবীর শ্রমিকদেরকে বিভ্রান্ত করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, পুঁজিবাদকে মরণাপন্ন অবস্থায় টিকিয়ে রেখেছে। পুঁজিবাদ শুধুমাত্র আইএমএফ করেনি, পৃথিবীতে হাজার হাজার এনজিও গড়ে তুলেছে পুঁজিবাদী ব্যবস্থাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। অতএব পুঁজিবাদের ব্যয় অনেক বেশি, পুঁজিবাদ এখন মরণাপন্ন অবস্থায় ইন্টেন্সিভ কেয়ারে আছে। কেন? দুনিয়ার শ্রমিকদের একতা নাই। অতএব যেদিন শ্রমিকরা একতাবদ্ধ হবে এবং যেদিন শ্রমিকরা তাদের একটি পার্টি গড়ে তুলতে পারবেন এবং সেই পার্টি গড়ে ওঠার ক্ষেত্রে দুনিয়াতে যারা মুক্তিকামী মানুষ, যিনি শ্রমিক নন অথচ শ্রমিকদের বাইরে, তিনি ইতিহাস বুঝবেন, ইতিহাস বুঝে সমাজ পরিবর্তন বুঝবেন, পুঁজি বুঝবেন, তিনি তাকে একজন প্রকৃত মানুষ করতে চাইবেন, মুক্ত মানুষ হতে চাইবেন, তিনিও এই পার্টি এবং আন্দোলন গড়ার সক্রিয় ভূমিকা পালন করবেন। এবং যেহেতু পুঁজিবাদ একটি শ্রেণীবিভক্ত সমাজ, শোষণমূলক সমাজ, সেই শোষণমূলক সমাজকে দুনিয়ার শ্রমিক শ্রেণী একতাবদ্ধ হয়ে পুঁজিবাদীদেরকে আর কিচ্ছু না, যদি দুনিয়ার শ্রমিকরা, আমি যদি আইডিওলজিক্যাল মানে আইডিয়ালি বলি, দুনিয়ার সব শ্রমিক যদি মিলে মনে করে কাল থেকে আর আমরা পানিটাও উৎপাদন করব না, তাহলে দুনিয়ার পুঁজিপতিরা একটা পানি উৎপাদন করার মেশিনও চালাতে পারে না, শুধু পানি না খেয়েও মারা যাবে। তবে শ্রমিকরা এত নিষ্ঠুর না লেনিনের মতো। লেনিন যিনি কাজ করবেন না তাকে খেতে দিবেন না, তার সংবিধানে বলেছে। আর কমিউনিস্ট পার্টির ইশতেহার বলেছে উৎপাদন ভোগ ব্যবহার করার থেকে কমিউনিস্ট সমাজ কাউকে বঞ্চিত করবে না, যেটা করবে কাউকে শোষণ করার সুযোগ থেকে বঞ্চিত করবে। ওটা হচ্ছে সমাজতন্ত্র। আমরা আশা করছি যে পৃথিবীতে শ্রমিক শ্রেণী তাই করবেন, ইতিহাসের নিয়মে, পুঁজির নিয়মে, পুঁজির অস্তিত্বের নিয়মে, অস্তিত্বের নিয়মে পৃথিবীর থেকে পুঁজি বিদায়গ্রস্ত হবে, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে। লেনিন এবং লেনিনবাদীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আপনাদের ধন্যবাদ।